ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PLSR। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর একটা চ্যাপ্টার বল ও গতি নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে স্থিতি গতি এবং পর্যবেক্ষকের ভূমিকা এবং আপেক্ষিক গতি নিয়ে একটু বলেছিলাম, বেসিক আইডিয়া দিয়েছিলাম। আজকে আমরা যেটা পড়ব তোমাদের বল ও গতি চ্যাপ্টারের গতির প্রকারভেদ। কি পড়ব না, গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ। তো গতি কত ধরনের হয়? এক নম্বর যেটা, সেটা হলো সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি বা ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন। দু নম্বর হলো কি বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। সার্কুলার মোশন। তিন নম্বর আমরা পড়ব কি ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন। এবং চার নাম্বার পড়ব মিশ্র গতি। মিশ্র গতি বা মিক্সড মোশন। এবং পাঁচ নাম্বার যেটা পড়ব সেটা হলো কি না সরল রৈখিক দোলগতি। সরল রৈখিক দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন বা SHM বলা হয় সংক্ষেপে। ঠিক আছে, তো আমরা দেখলাম গতির প্রকারভেদ। কয়টি গতির প্রকারভেদ? পাঁচটি। সরল রৈখিক গতি বা ট্রান্সলেশনাল মোশন, বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন, ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন, মিশ্র গতি বা মিক্সড মোশন এবং সরল রৈখিক গতি বা সিম্পল হারমোনিক মোশন। আমরা এবার কি এক একটা গতির প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা প্রথমেই আমরা আলোচনা করব সরল রৈখিক গতি বা ট্রান্সলেশনাল মোশন নিয়ে। তাহলে যদি কোনো একটি বস্তু চলতে থাকে এমন ভাবে যে তাদের যে কণাগুলো থাকবে বা পার্টিকেলস গুলো থাকবে সেগুলো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমান্তরাল ভাবে সমান সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটাকে বলবো সরল রৈখিক গতি হয়েছে, সম্পন্ন করেছে। মানে উদাহরণ, মনে করো যে বস্তুটি এই অবস্থানে ছিল, কিছু পরে এই দিক বরাবর মানে তীর চিহ্নের দিক বরাবর বি অবস্থানে গিয়ে পৌঁছেছে। এবং আমরা জানি যে বস্তু অনেকগুলো কণার সমষ্টি নিয়ে তৈরি হয়। তো মনে করি যে এই বস্তুর কণাগুলো হলো M1 M2 M3, M1 M2 M3 এবং বি অবস্থানে যাওয়ার পরে কণাগুলোর নাম দিয়েছি কি M2 ড্যাশড M3 M1 ড্যাশড M2 ড্যাশড এবং M3 ড্যাশ। এবং এদের যে সরল রৈখিক দূরত্ব, সমান্তরাল সরল রৈখিক দূরত্ব গুলি যদি সমান হয়, অর্থাৎ M1 ড্যাশ সমান M2 ড্যাশ সমান M3 ড্যাশ হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে বস্তুটি কি না সরল রৈখিক গতি সম্পন্ন করেছে। বোঝা গেছে? বেশ, এবার এর উদাহরণ কি? মনে করো যে আমি যদি এই বস্তুটিকে ড্রপ করি ওপর থেকে, তাহলে পারে যে উপর থেকে নিচে পড়ছে সেই গতিটাকে আমরা কি বলবো? সরল রৈখিক গতির একটা উদাহরণ। পরের যেটা আমরা প্রকারভেদ পড়েছিলাম কি বৃত্তীয় গতি। তো নাম শুনেই বুঝতে পারছো তোমরা যে বৃত্তীয় গতি যেটা, সেটা কি হবে না, যদি একটি বৃত্তীয় গতি কি না, যদি একটি বস্তু কণা
একটা বৃত্তের চারিদিকে ঘোরে, মানে বৃত্তাকারে ঘুরতে থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? যদি একটি বস্তুকণা বৃত্তাকার পথে মানে একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে ঘুরতে থাকে, বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে বা ঘুরতে থাকে, তাকে আমরা বৃত্তীয় গতি বলি। কি গতি বলি? বৃত্তীয় গতি। তাহলে এর উদাহরণ কি? এর উদাহরণ তোমরা বলতে পারো যে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরা, বা পরমাণুর যে গঠন হয়, তোমরা জানো, নিচু ক্লাসে পড়েছো যে পরমাণুর মাঝে থাকে নিউক্লিয়াস, যেখানে প্রোটন নিউট্রন থাকে, এবং তার বাইরে ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরতে থাকে। তাহলে সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরা বা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোর ঘোরা, এগুলো কিসের উদাহরণ? না, এগুলো বৃত্তীয় গতির উদাহরণ। যদি আমরা পরমাণুর উদাহরণটা নিই, এটা পরমাণু তোমার এরকম দেখতে হয়, নিউক্লিয়াস, এখানে প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রনগুলো কেন্দ্র করে ঘুরতে থাকে, এই ধরনের গতি বৃত্তীয় গতির উদাহরণ। বেশ, নেক্সট আমরা পড়বো যেটা, সেটা হলো কি না, ঘূর্ণন গতি। কি পড়বো? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলে? না, এর আগে আমরা বলেছিলাম যে বস্তু কণা মানে পয়েন্ট পার্টিকেলস এর কথা, মানে যে আমরা কণাটার কথা বলবো সেটা যদি তোমার বিন্দুবৎ কণা হয়, তার জন্য বৃত্তীয় গতির কথা বলবো। ঘূর্ণন গতি যদি একটি বিস্তৃত বস্তু, কেমন বস্তু? একটি বিস্তৃত বস্তু মানে এক্সটেন্ডেড অবজেক্ট, একটি বিস্তৃত বস্তু তার নিজের অক্ষকে কেন্দ্র করে, তার নিজ অক্ষকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে, আবর্তন করতে থাকে, তাহলে বস্তুটির গতিকে, তাহলে ওই বস্তুটির গতিকে আমরা ঘূর্ণন বলবো। বস্তুটির গতিকে আমরা ঘূর্ণন বলবো, ঘূর্ণন বলি। ওকে, সো সিম্পল। তাহলে এর উদাহরণ কি? ধরো লাট্টু সবাই খেলেছো ছোটতে, লাটিম খেলেছো না? সেটা কি হয় না, একটা কাটার উপরে ভর করে সেটা ঘুরতে থাকে, তাই তো? বা আরো এরকম উদাহরণ কি দেখেছো তোমরা? দেখেছো যে ফ্যান, একটা ফ্যান কি এরকম অক্ষ থাকে, তার চারিপাশে এটা ঘুরতে থাকে, তাই তো? তাহলে এগুলো কিসের উদাহরণ? এগুলো হলো ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো কি, মিশ্র গতি বা মিক্সড মোশন, যেটা নাম শুনেই বুঝতে পারছো যে মিশ্র গতি মানে কি, চলন গতি এবং ঘূর্ণন গতির সংমিশ্রণে কোনো গতিশীল বস্তুতে যে গতির সৃষ্টি হয়, সম্পন্ন হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা ঘূর্ণন গতি বলবো। তাহলে তাকে আমরা মিশ্র গতি বলবো। কি বলবো? মিশ্র গতি। তাহলে মিশ্র গতি কি বলবো? সংজ্ঞাটা লিখে নাও তাড়াতাড়ি। চলন ও ঘূর্ণনের, চলন ও ঘূর্ণনের সমন্বয়ে যে ধরনের গতি সম্পন্ন হয় তাকে মিশ্র গতি বলি, তাকে আমরা মিশ্র গতি বলি। আচ্ছা, এর তোমরা উদাহরণ দাও দেখি। এর উদাহরণ হলো চলন্ত, মানে একটা গাড়ি, চলন্ত সাইকেল হতে পারে, চলন্ত গাড়ি হতে পারে। তো মনে করো যে এটা চলন্ত সাইকেলের একটা চাকা, ঠিক আছে, এ পজিশনে আছে, এটা বি পজিশন। কিছুক্ষণ পরে যদি এগুলো সাইকেলের স্পোক এঁকে দিলাম, বুঝতে সুবিধা হবে তোমাদের। এখানে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? অ্যাক্সিস বা অক্ষ বলি। সেই অক্ষটাকে কেন্দ্র করে সাইকেলের চাকাটি ঘুরতে থাকে, সেটা ঘূর্ণন গতি। আর সাইকেলের চাকাটা দেখো সরল রৈখিক পথে এগিয়ে গেছে, এটা হয়ে গেল কি তোমার? এটা হয়ে গেল তোমার চলন গতি। তাহলে একবার ঘূর্ণন গতিও হচ্ছে, আবার চলন গতিও হচ্ছে, তাই আমরা সাইকেলের যে গতি সেটাকে আমরা মিশ্র গতি বলে থাকি। একটা জিনিস মনে রাখবে তোমরা, যে চলন গতির ক্ষেত্রে অভিমুখের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু যখন ঘূর্ণন গতি হয় তখন প্রত্যেকটা মুহূর্তে তার দিকটা পরিবর্তিত হতে থাকে। কেন হয়? কারণ যে কোনো মুহূর্তে এই সাইকেলের চাকার যদি এই বিন্দুর গতি কোন দিকে বলতে চাই, তাহলে এই বৃত্ত বরাবর একটা স্পর্শক আঁকতে হয়।
তাহলে এই বরাবর গতি, এইখানটায় যদি আমরা দেখি যে এর গতি কোথায়, স্পর্শক বরাবর, এরকম ভাবে এর গতির দিক হয়ে গেল। তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে ঘূর্ণনের যে দিক সেটা পরিবর্তিত হয়, কিন্তু চলনে ঘূর্ণনের দিকটা পরিবর্তিত হয় না। বেশ, নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি বলো, সরল রৈখিক দোলগতি। সরল রৈখিক দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। সরল রৈখিক দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন, যাকে আমরা SHM বলি, সিম্পল হারমোনিক মোশন। বেশ, সিম্পল হারমোনিক মোশন কি, যদি কোনো একটি বস্তু কণা সরল রৈখিক পথে চলতে শুরু করে এবং সেটির গতিপথ বরাবর অভিমুখে যদি তার যে বল বা ত্বরণ সেটা সাম্যাবস্থান অভিমুখী হয় বা মধ্যবিন্দুর দিকেই আসতে চায়, এবং এই যে ত্বরণ বা বলের মান সেটা তার সরণের সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে সেই ধরনের গতিকে আমরা কি বলবো, সরল রৈখিক দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। এর উদাহরণ কি জানো, এই যে পেন্ডুলামটা ঘুরে না, ঘড়ির কাঁটায় দেখেছো তোমরা, ওর যদি সরণটা খুব ক্ষুদ্র হয় তাহলে সেই ক্ষেত্রে যে উদাহরণটা হয় SHM এর হয়। তো মনে করে যে এটা তোমার পেন্ডুলামের পেন্ডুলাম এবং এই দোলকপিণ্ডটি যদি অল্প পরিমাণ ডিস্টেন্সে যায়, দেখে মনে হচ্ছে সার্কুলার, কিন্তু যদি খুব ক্ষুদ্র সরণ নিই তাহলে এটা কিন্তু সার্কুলার। তো দেখো, যদি আমরা এটাকে টেনে ধরে এরকম ভাবে নিয়ে যাই তাহলে কি করে বলতো, এ সব সময় আবার মধ্যবিন্দুর দিকে আসতে চায়, তাই না? যদি এখানে নিয়ে গিয়ে ছেড়ি তাহলে এদিকে চলে আসে, আবার যদি বাম দিকে নিয়ে আসি তবুও সে সেন্টার বা সাম্যাবস্থানের দিকে যেতে চায়। তাহলে যে বল বা ত্বরণ সেটা সর্বদা কোন দিকে যায়, সেটা সর্বদাই কেন্দ্রের দিকে যেতে চাই। এবং তোমরা এটাও লক্ষ্য করছো যে যদি আমি এই পয়েন্টটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাই বা বেশ দূরত্ব পর্যন্ত নিয়ে যাই, তাহলে সেটা কি হবে, ওর যে ত্বরণ বা বলটার পরিমাণও বেশি হবে। অর্থাৎ ফোর্স বা বল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, সরণের সঙ্গে সমানুপাতিক হবে। আর আমরা একটা ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন দিই এই কারণে যে এই ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের যে অভিমুখ সেটা বিপরীত দিকে হয়। বোঝা গেছে? তাহলে এই সরল রৈখিক দোলগতির তিনটি বৈশিষ্ট্য আমরা বলবো। প্রথম বৈশিষ্ট্যটা হলো কি, ওই বস্তু কণার উপর প্রযুক্ত বল তার সরণের সঙ্গে সমানুপাতিক হয়। 2 নম্বর হলো সেটা সবসময় সাম্যাবস্থানের দিকে আসতে চায়, এবং প্রযুক্ত বল এবং এই যে সরণ সেটা সবসময় সমানুপাতিক হয়, মানে সরণ যত বেশি হবে প্রযুক্ত বলও তত বেশি হবে। তো এই ছিল তোমাদের গতির প্রকারভেদ। এবার তোমরা কি করবে, তোমাদের কাজ হলো গতির প্রকারভেদ তোমরা জেনে গেছো, এখন তোমরা রাস্তাঘাটে বা বাইরের পরিবেশে পর্যবেক্ষণ করবে এবং তোমরা চিহ্নিত করার চেষ্টা করবে যে কোনটা কি ধরনের গতি, ফ্যানের গতি কি ধরনের, লাটিমের গতি, এরকম আমরা যেমন উদাহরণ দিলাম তোমরা আরো নিজে থেকে ডিসকভার করবে। কারণ পরিবেশ থেকে তোমরা নিজে বুদ্ধি খাটিয়ে যেটা ডিসকভার করবে সেটাই কিন্তু আসল শিক্ষা। প্র্যাকটিক্যালি তোমরা যখন শিখতে পারবে সেটা সারা জীবনের জন্য তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। লক্ষ্য কিন্তু শুধু পরীক্ষার খাতায় নাম্বার পাওয়া নয়, লক্ষ্য হলো শেখা। ধন্যবাদ।